গুড মর্নিং এভরিবডি। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। সেকেন্ড ফেজ অনলাইন ক্লাসের প্রস্তুতি বা ক্লাস আমাদের বহুদিন ধরেই চলছে। আবার তোমরা অবগত আছো যে সামনে আগস্ট মাসে একটা পরীক্ষা নেওয়ার ব্যবস্থা তোমাদের হচ্ছে। আশা রাখবো তোমরা প্রত্যেকেই সেই পরীক্ষা ভালো মতো দেবে। পরীক্ষাটাকে ভালো মতো দিতে গেলে পড়াশোনাটা ভালো মতো করতে হবে, এবং পড়াশোনা ভালো মতো করতে গেলে ক্লাসগুলো নিয়মিতভাবে করতে হবে। নিয়মিতভাবে ক্লাস, তার সাথে সাথে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমাদের নিজের স্টাডি। তোমরা নিজে যত পড়াশোনা করবে, তোমরা নিজেরা যত পড়াশোনা করবে, ঠিক ততটাই তোমাদের পড়াশোনার প্রতি তোমাদের সহজতা, সরলতা এবং পড়াশোনার বিষয়গুলো তোমাদের কাছে সহজ হয়ে উঠবে। পড়াশোনার বিষয়গুলো সহজ হয়ে উঠলে পড়তে ভালো লাগবে, এবং পড়তে ভালো লাগলে মার্কসটাও ভালো হবে। সুতরাং আশা রাখবো তোমরা প্রত্যেকেই ক্লাসগুলো মন দিয়ে করবে, এবং মন দিয়ে করে ক্লাসের নিয়মিত হোমওয়ার্ক, নিয়মিত নোটস, নিয়মিত পড়া প্রত্যেক দিন ক্লাসের পড়াটাকে সেদিনকেই তৈরি করে রাখবে। তো যাই হোক, আমরা চলে আসি আলোচ্য বিষয়ে। এর আগের ক্লাসগুলোতে আমার যে গত ক্লাসটা আমি দিয়েছিলাম, সেই গত ক্লাসে আমাদের আলোচনা হয়েছিল যে মরুভূমি বা মরু অঞ্চলের বিভিন্ন ধরনের উদ্ভিদ জগৎ সম্পর্কে, এবং সেই উদ্ভিদ জগতের মধ্যে বিশেষ করে ফণিমনসা, জসুয়া গাছ, সাগুয়ারো গাছ এবং মেসকুইট গাছ, বিশেষভাবে এই তিনটি উদ্ভিদের বৈশিষ্ট্য এবং এরা মরু অঞ্চলে কিভাবে তাদের জীবনটাকে অতিবাহিত করছে, তাদের দৈহিক গঠনগত কিছু বৈশিষ্ট্য, শারীরবৃত্তীয় কিছু বৈশিষ্ট্য, এবং মনুষ্য জীবনে মরু অঞ্চলের আদিবাসীদের জীবনে বা মনুষ্য জীবনে তাদের গুরুত্ব বা ইম্পর্টেন্স, সেটা আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্বিতীয় পর্ব, মরুভূমি অঞ্চলের বা মরু অঞ্চলের প্রাণী জগৎ সম্পর্কে বা প্রাণীদের নিয়ে আমরা আজকের আলোচনা থাকবে আমাদের ক্লাসটাতে। তো আজকের আলোচনায় বিশেষ করে কয়েকটি প্রাণীদের কথা বলবো যারা মরুভূমি অঞ্চলে প্রতিনিয়ত বসবাস করে যাচ্ছে, যাদের উপস্থিতিতে, যাদের বসবাসের জন্য বা যাদের অ্যাভেলেবিলিটির জন্য মরু অঞ্চলের বাসীদের খুব সহযোগিতা। কোনো প্রাণীকে তারা খাদ্য হিসাবে গ্রহণ করে। কিছু প্রাণী রয়েছে যারা তাদের বাহক হিসাবে কাজ করে, যার পিঠে চড়ে বা যার ওপরে চড়ে, বা এমন কিছু গাড়ি রয়েছে যে গাড়িগুলোকে সেই বাহক দ্বারা টানিয়ে নিয়ে গিয়ে একটা জায়গা থেকে অন্য জায়গায় তারা গমন করে। বিশেষ প্রয়োজনের তাগিদে তারা একটা জায়গা থেকে অন্য জায়গায় যায়। তার মধ্যে উল্লেখযোগ্য হলো একটা উট।
তো এই উটকেই বলা হয় মরুভূমি জাহাজ। কি বলা হয় উটকে? মরুভূমি জাহাজ। মরুভূমিতে শুধুমাত্র বালি আর বালি, এটুকু আমরা প্রত্যেকেই জানি যে মরুভূমি অঞ্চল শুধু বালিময় অঞ্চল, যেখানে শুধুমাত্র বালি থাকে এবং বালির নিচে কিছু স্তরে বালিকে সরিয়ে দিলে আমরা দেখতে পাবো নিচে কিছু শিলা স্তর। এই হচ্ছে এদের মরুভূমির কিছু বৈশিষ্ট্য। গাছপালা কম থাকবে, বালিময় অঞ্চল থাকবে, বালির নিচে শিলা থাকবে। তো আমরা প্রত্যেকেই শুনেছি বা জেনেছি সাগুয়ারো, জসুয়া, মেসকুইট গাছগুলো, এই গাছগুলো মরু অঞ্চলে উদ্ভিদ জগতের মধ্যে পড়ছে। তারা ঠিক এমনভাবেই এই উদ্ভিদগুলো মরুভূমির সঙ্গে খাপ খাইয়ে নিয়ে বা মানিয়ে নিতে বা অভিযোজনগতভাবে তাদের সঙ্গে অ্যাডাপ্টেড হতে, অভিযোজিত হতে তাদের দৈহিক, শারীরবৃত্তীয় বা গঠনগত কিছু পার্থক্য বা কিছু স্পেশাল ফিচার্স, স্পেশাল বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তেমনি মরু অঞ্চলে যে সমস্ত প্রাণীগুলো বসবাস করে তাদের জীবনটা আরো দুঃসহ, আরো কষ্টসাধ্য। উদ্ভিদরা একটা জায়গায় থেকে অন্য জায়গায় গমন করতে পারে না, ফিক্সড থাকে একটা জায়গায়। ওরা তাদের শিকড়, তাদের মূল বালির ভিতরে শিলা স্তরকে ভেদ করে অনেক গভীর পর্যন্ত বিস্তৃত করতে পারে, যেখান থেকে তারা জলকে শোষণ করে তাদের শারীরবৃত্তীয় কাজগুলোকে করে। তবে এই মরু অঞ্চলের প্রাণীরা কিভাবে তাদের জলের চাহিদাটা মেটায় সেটা আমাদের জানতে হবে। তার জন্য বলা হচ্ছে মরু অঞ্চলে উদ্ভিদের তুলনায় প্রাণীদের জীবনযাপন করা খুবই কষ্টসাধ্য এবং খুবই সমস্যাহীন, মানে সমস্যাযুক্ত। এইরকম পরিস্থিতি এখানে নির্ভীকভাবে, নির্ভয়ে, অনায়াসে বিশেষ বিশেষ কিছু প্রাণী প্রতিনিয়তই তাদের জীবনযাপন করে যাচ্ছে, তাদের কোনো সমস্যা নেই। শুধু সমস্যা নয়, এমনকি সেই পরিবেশ ছাড়িয়ে সেই সমস্ত প্রাণীগুলোকে যদি নর্মাল মরুভূমি অঞ্চল ছাড়া অন্যান্য যে স্বাভাবিক যে পরিবেশ, আমাদের ইন্ডিয়ান যে পরিবেশ, আমাদের এখানকার যা পরিবেশ, এই পরিবেশে যদি তাদেরকে নিয়ে আসা হয় তো বরঞ্চ তারা এখানে সহ্য করতে পারবে না বা এখানে বাঁচতে পারবে না। তাহলে সেই সমস্ত প্রাণীদের জন্য সেই মরুভূমিটাই হচ্ছে উপযুক্ত। তাহলে তাদের দৈহিক কিছু বৈশিষ্ট্য তাদের মরুভূমিতে বসবাস করার জন্য স্পেশালভাবে তাদেরকে দেওয়া হয়েছে। মরুভূমি অঞ্চলে দিনের বেলায় প্রচণ্ড গরম থাকে এবং রাতের বেলায় প্রচণ্ড ঠান্ডা হয়। তবে দিনের বেলার পরিবেশ মরুভূমি অঞ্চলের এবং রাতের বেলার পরিবেশ মরুভূমি অঞ্চলের বিশেষ পার্থক্য থাকে। দিনের বেলায় বালির ওপর দিয়ে যাতায়াত করতে, একটা জায়গা থেকে গন্তব্য জায়গায় পৌঁছাতে কোনো রিস্ক, কোনো রকম ভয় থাকে না, শুধুমাত্র থাকে অত্যন্ত গরম। আর রাতের বেলায় কি হয়, মরু অঞ্চলে প্রচণ্ড ঠান্ডা হয় ঠিকই, গমন করতে সুযোগ হলেও বা গমন করতে সুবিধা হলেও, উটদের যাতায়াতের সুবিধা হলেও রাতের বেলায় মরুভূমি অঞ্চলে বিশালভাবে রিস্ক থাকে। তার কারণটা হচ্ছে মরুভূমি অঞ্চলে পৃথিবীর সবচেয়ে বেশি বিষাক্ত এবং খুব ডেঞ্জার যাকে বলা হয় সেই সমস্ত প্রাণী, পোকা মাকড়, কীট থেকে শুরু করে নিয়ে, সাপ থেকে শুরু করে বিভিন্ন ধরনের জীব জন্তু থেকে শুরু করে নিয়ে সবচেয়ে বিষাক্ত প্রাণীগুলো এই মরুভূমি অঞ্চলে বসবাস করে। তো যেহেতু অত্যন্ত দিনের বেলায় প্রচন্ড গরম থাকে, তার জন্য এই জীবজন্তুগুলো বা এই পোকামাকড়গুলো বালি ভেদ করে বালির ভিতরে গর্ত করে রেস্ট করে। সন্ধ্যা নামতেই তারা আবার বালির ওপরে ফিরে আসে। যত রাত যায় তাদের সংখ্যা বাড়তে থাকে, আর তাদের সারা দিনের যে খিদা, যে তৃষ্ণা, যে চাহিদা, যে খাবারের চাহিদা, সব কিছুই এরা রাতের অন্ধকারে সেরে ফেলে। রাতের অন্ধকারে মরুভূমিতে বালির ওপরে শুধু দৌড়াদৌড়ি শুরু হয় এই সমস্ত প্রাণীদের, শুধুমাত্র খাবারের সন্ধানে। কেউ কাউকে শিকার করছে, কেউ অন্য কাউকে মারছে, শুধুমাত্র তাদের জীবিকা নির্বাহ করার জন্য বা তাদের দৈহিক চাহিদা বা শারীরিক চাহিদা পূরণের জন্য। বোঝা গেল?
আর কি হয়, আবার পুনরায় যখন তারা দিনের বেলায় রাত পেরিয়ে যখন আবার সূর্য উদয় হয়, সূর্যের আলোর আবির্ভাব হয়, তখন তারা আবার ধীরে ধীরে কোথায় চলে যায় না, তো আবার সেই বালির নিচে গর্ত করে তারা তাদের মধ্যে প্রবেশ করে। এইভাবে তাদের জীবনযাপনটা অতিবাহিত হয়। এই হচ্ছে মরুভূমি অঞ্চলের কিছুটা তোমরা ভূমিকা বলতে পারো, ইন্ট্রোডাকশন বলতে পারো, বা মরুভূমি সম্পর্কে কিছু তথ্য আমি তোমাদেরকে বললাম। এইবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে স্পেশালি বিশেষ করে বা বিশেষত মরুভূমি অঞ্চলের কয়েকটি প্রাণীদের স্পেশাল তাদের দৈহিক বৈশিষ্ট্য, তাদের পরিকাঠামো, তাদের কাজ, তাদের বৈশিষ্ট্য আমরা স্পেশালি পড়ব। যেমন যাকে মরুভূমি জাহাজ বলা হয়, যাদের দেহে একটা কুঁজ থাকে, কুঁজের মধ্যে চর্বি সঞ্চিত থাকে এবং এই চর্বির মুখে বিভিন্নভাবে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে চর্বি গলিয়ে শক্তি উৎপন্ন হয়, শক্তি উৎপন্ন করে এবং এই শক্তিগুলোকে উট তাদের শারীরবৃত্তীয় কাজে ব্যবহার করে থাকে। এই হচ্ছে তাদের কুঁজ। তবে আমরা দেখব তাদের স্পেশালি উটের কি কি বৈশিষ্ট্য রয়েছে। ঠিক আছে, চলে আসো উটের বৈশিষ্ট্য। এবার আমরা দেখব উটের কিছু বৈশিষ্ট্য। তো প্রত্যেকেরই মাথায় আছে যে উট দেখতে কেমন হয়, উটের একটা ছবি প্রত্যেকেরই মাথায় একটা ভাষার বা ভেসে উঠছে আশা করছি। সেই উটের ছবি থেকেই আমরা বেশ কিছু বৈশিষ্ট্য বলতে পারবো। তবে আমরা টেক্সট বই হোক বা রেফারেন্স বই হোক, সেখানে আরো ভালো মতো করে পয়েন্ট করে লেখা থাকছে তাদের বৈশিষ্ট্যগুলো, তো সেগুলো অনুযায়ী আমরাও পড়তে পারবো। তবে সর্বপ্রথম জানি যে দেখি যে উট কত রকমের হচ্ছে। প্রধানত দুই ধরনের উট রয়েছে তাদের কুঁজের উপর ভিত্তি করে। যদি কোনো উটে শুধুমাত্র একটা কুঁজ থাকে তাহলে সেই উটকে বলা হচ্ছে অ্যারাবিয়ান উট। কি বলছে? অ্যারাবিয়ান উট। যদি কোনো উটের কুঁজের সংখ্যা দুটি হয় তাহলে সেই উটকে বলা হচ্ছে ব্যাকটেরিয়ান উট। কি বলা হচ্ছে? ব্যাকটেরিয়ান উট। মনে রাখতে হবে যে অ্যারাবিয়ান উট এর তুলনায় ব্যাকটেরিয়ান উটের শক্তি বেশি হয়। তার মানে এক কুঁজ বিশিষ্ট উটের থেকে দুই কুঁজ বিশিষ্ট উট বেশি শক্তিশালী হয়ে থাকে। তবে এখন আমাদের যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে উটের মরুভূমিতে বসবাস করার জন্য বা মরুভূমি অঞ্চলে তাদের অভিযোজিত হয়ে বেঁচে থাকার জন্য তাদের দেহের কিছু কি কি পরিবর্তন হয়েছে বা তাদের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলো কি কি। সর্বপ্রথম আমরা জানি বা দেখব যে উট হচ্ছে অপেক্ষাকৃত অনেক লম্বা। তার কারণটা কি? লম্বা কেন? তার কারণ হচ্ছে তার হাত পাগুলো, এই উটের যে পাগুলো রয়েছে সেই পাগুলো হচ্ছে অতিরিক্ত লম্বা। এই লম্বা হওয়ার কারণে ওদের মেন যে বডিটা, ওদের যে দেহটা, সেটা বালি থেকে অনেকটা উঁচুতে অবস্থান করছে। তাহলে এইরকম কেন অবস্থানটা হলো? তাহলে এইরকম অবস্থান হওয়ার জন্য বা এইরকম পজিশনে হওয়ার জন্য, তাদের এইরকম বৈশিষ্ট্য প্রকাশের জন্য তাদের বেশ কিছু গুরুত্ব রয়েছে। যেমন আমরা প্রত্যেকেই জানি যে মরুভূমি অঞ্চলে কি থাকে? বালি থাকে এবং সূর্যের যে পরিমাণ আলো এই বালিতে এসে পড়ে, সেই বালিতে সামান্য পরিমাণ কি করে শোষণ করে এবং বেশিরভাগটা কি করে বিকিরণ করে দেয়, বিকিরিত করে দেয়, ফিরিয়ে দেয়। তাই আমরা দেখি যে বালিটা অতিরিক্ত গরম হয় সূর্যের আলোতে। মরুভূমি অঞ্চলে বা দিনে সূর্যের আলোতে বালিময় অঞ্চলগুলো বেশি গরম হয়। তো আমরা যদি বালিতে হাত দিই তাহলে মনে হবে যে বালিটা বেশি গরম, আবার হাত থেকে সরিয়ে নাও অপেক্ষাকৃত কম গরম হবে। বালিতে হাত দিলে মনে হবে যে বেশি গরম, বালি থেকে হাতটাকে সরিয়ে নিলে মনে হবে যে কম গরম। তাহলে বালিটা বেশি গরম হচ্ছে, তার মানে বালি থেকে যত আমরা উপরের দিকে যাব গরমটা তত কম লাগবে। কারণ সূর্যের আলো আসছে, আলো এসে বালিতে কি হচ্ছে? বিকৃত হচ্ছে, বিকৃত হয়ে আস্তে আস্তে আবার ফিরে যাচ্ছে। তাহলে ফিরে যাওয়ার ফলে আমরা বালি থেকে যত উঁচুতে অবস্থান করব তত গরমটা কম লাগবে। ওই জন্য ওদের উটের দেহের ক্ষেত্রে উটের যে পাগুলি অতিরিক্ত লম্বা হয়, খুবই লম্বা হয়। এর ফলে কি হয়? গরমের যে এর ফলে গরম বালির যে উত্তাপ থেকে এরা যে দেহটাকে অনেকটা উপরে রাখতে সহযোগিতা করে।
তাহলে মেন কারণটা বোঝা গেল, কেন এদের পা হাতগুলো লম্বা হয় বা এদের পাগুলো কেন লম্বা হয় বোঝা গেল। নেক্সট, এদের পায়ের যে বিশেষ করে উদ্ভিদের ক্ষেত্রে এদের যে পাগুলো থাকে, সেই পাগুলো, পায়ের যে তলাটা থাকে সেই তলাটা চওড়া প্রকৃতির থাকে। যেহেতু মরুভূমি অঞ্চল বালিময় অঞ্চল, তো বালিতে যাতে এদের পাটা খুব সহজেই পুঁতে না যায়, যাতে পাটা সহজেই ঢুকে না যায়, তার জন্য এদের পায়ের তলাটা অপেক্ষাকৃত কেমন থাকে, অপেক্ষাকৃত চওড়া থাকে এবং পুরু থাকে। তাহলে চওড়া থাকার কারণে পাগুলো বালির মধ্যে প্রবেশ করে না, এবং পুরু থাকার কারণে এরা বালির যে গরম যে ভাব, সেই গরমটাকে উষ্ণ, বালির যে উষ্ণ ভাব সেখান থেকে তারা তাদের পাটাকে রক্ষা করতে পারে, এবং এরা দ্রুত সেই মরুভূমির ওপর দিয়ে দ্রুত একটা জায়গা থেকে অন্য জায়গায় গমন করতে পারে। নেক্সট, উটের যে হাঁটু রয়েছে সেই হাঁটুতে এবং পেটের নিচে, উটের হাঁটুর কাছে এবং পেটের নিচে যে চামড়াটা থাকে সেই চামড়াটা অপেক্ষাকৃত পুরু হয়। কেমন হয়? অপেক্ষাকৃত পুরু হয়। মোটা চামড়ার আস্তরণ রয়েছে যা বালিতে বসতে সাহায্য করে। তাহলে এরকম কেন না, তো এই উট মরুভূমিতে একটা জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময় এরা বিভিন্ন জায়গায় রেস্ট করে। রেস্ট করলে এরা কোনো একটা জায়গায় বসবে, তো বসলে এরা যদি বালির ওপর বসে পড়ে তাহলে এদের পেটের যে নিচের অংশটুকু, সেই নিচের অংশটুকু এবং হাঁটুর অংশগুলো মাটির সঙ্গে বালির সঙ্গে সংলগ্ন থাকে। তো যেহেতু বালিটা গরম হয়, তার জন্য যাতে অতিরিক্ত গরমটা সহ্য করতে পারে, তার জন্য পেটের নিচের অংশটা এবং হাঁটুর কাছের অংশগুলো, চামড়াগুলো অপেক্ষাকৃত অনেকটা কি হয়, মোটা হয়, এবং মোটা হওয়ার কারণে এরা এই তাপটাকে সহ্য করতে পারে। নেক্সট, এদের উটের বালিময় অঞ্চলে বা মরুভূমি অঞ্চলে মাঝে মধ্যে কি হয়, বালির ঝড় হয়। তো বালির ঝড় হলে বালি কি করবে, একটা জায়গা থেকে অন্য জায়গায় যাবে, বায়ুর মাধ্যমে উড়ে উড়ে যাবে। তো উড়ে গেলে এদের চোখে বা নাকে বা মুখে বালি প্রবেশ করতে পারে। ওই জন্য এদের নাসা ছিদ্র বা নাকের যে ছিদ্রটা আমাদের যেমন সোজা রয়েছে, তাহলে কোনো রকম ধুলো বালি যদি উড়ে বা ঝড় হয় তাহলে আমাদের নাকের মধ্যে প্রবেশ করবে। কিন্তু উটের ক্ষেত্রে কি হয়, যেহেতু ওরা মরুভূমি অঞ্চলে বসবাস করে আর মরুভূমি অঞ্চলে প্রতিনিয়ত বালির ঝড় হয়, ওই জন্য সেই বালির ঝড় থেকে তাদের নাককে রক্ষা করার জন্য নাকের ছিদ্রগুলো ওপর দিক থেকে, কেমন ওপর দিক থেকে দুটো ছিদ্র থাকে, এবং এই ছিদ্রগুলো ওরা ইচ্ছা মতো একটা পাতলা পর্দা দ্বারা ইচ্ছা মতো ওরা বন্ধ রাখতে পারে, এবং তারা আবার ইচ্ছা মতো খুলতে পারে। তাহলে প্রয়োজনে ওরা বন্ধ করতে পারে। যখন বালির ঝড় চলে এসছে বা বালির ঝড় শুরু হচ্ছে, তখন ওরা সাময়িকভাবে সেই নাকের যে ছিদ্র, সেই ছিদ্রটাকে পর্দা দ্বারা বন্ধ রাখতে পারে। নেক্সট, চোখের পাতা হয় স্বচ্ছ। চোখের পাতাগুলো কেমন হয়, স্বচ্ছ হয়, এবং চোখের উপরে ছোট এবং মোটা, চোখের উপরে আমাদের যে আইব্রোটা রয়েছে সেই আইব্রোটা ওদের ক্ষেত্রেও থাকে, উটের ক্ষেত্রেও, তো সেটা অপেক্ষাকৃত কি চোখের পাতা স্বচ্ছ হয়, এবং চোখের উপরে ছোট মোটা এবং বড় বড় লোমযুক্ত ভুরু থাকে। কি থাকে? লোমযুক্ত ভুরু থাকে। এই লোমযুক্ত হওয়ার জন্য, অপেক্ষাকৃত বেশি লোম থাকার জন্য এখানে ঝোপঝাড়ের মতো মনে হয়, এবং বালিটা সহজেই উড়ে এসে তাদের চোখের মধ্যে প্রবেশ করতে পারে না। এই ঝোপঝাড়ে বা এই তাদের আইব্রোর মধ্যে কি করা হয়, আইব্রোর মধ্যে সেটা আটকে যায়। হ্যাঁ, তাদের যে মোটা বা বড় বড় যে লোমযুক্ত ভুরুগুলো থাকে, সেই লোমযুক্ত ভুরুগুলোতে সেই বালি এসে আটকে যায়, এবং তাদের চোখ থেকে, মানে চোখটা বালির ঝড় থেকে রক্ষা পায়। নেক্সট, উটের ঠোঁট এবং জিহ্বা। উটের ঠোঁট, এই ঠোঁট এবং জিহ্বার ক্ষেত্রে কি হচ্ছে, উটের ক্ষেত্রে তাদের যে পেশিগুলো থাকে ঠোঁটে এবং জিহ্বায়, সেই পেশিগুলো অপেক্ষাকৃত কি হয়, শক্ত হয় এবং পুরু হয়। কি হয়, শক্ত হয় এবং পুরু হয়। কেন শক্ত এবং পুরু হয়, তার কারণটা কি, কেন এরকম হয়েছে, নরম হতে পারতো? তাহলে আমরা প্রত্যেকেই জানি, যেহেতু মরুভূমি অঞ্চলে উটগুলো বসবাস করে, আর মরুভূমি অঞ্চলে ঘাস বা বিশেষ করে বেশিরভাগই উদ্ভিদগুলো কি কাঁটা জাতীয় হয়। তাহলে তারা যখন মরুভূমি অঞ্চলে গমন করে, একটা জায়গা থেকে অন্য জায়গায় গমন করে, তখন তাদেরকে কি করতে হয়, মরুভূমি অঞ্চলে থাকা রাস্তাতে থাকা বিভিন্ন ধরনের কাঁটা জাতীয় উদ্ভিদগুলোকে তাদেরকে খেতে হয়। তাহলে যেহেতু কাঁটা থাকে, তাহলে কাঁটা থাকলে কি হবে, নরম যদি পেশিযুক্ত তাদের ঠোঁট এবং জিহ্বা হয়, তাহলে তারা কাঁটাগুলো সেই নরম পেশিতে ফুটে যাবে এবং তারা সেই খাদ্যটাকে গ্রহণ করতে পারবে না। তাহলে এরকম কাঁটাযুক্ত ঝোপঝাড় খেতে সহযোগিতার জন্য, বা খেতে যাতে সহযোগিতা হয়, যাতে কোনো রকম অসুবিধা না হয়, তার জন্য তাদের জিহ্বা এবং ঠোঁটগুলো কেমন হয়, পেশি বহুল হয় এবং পেশি যুক্ত হয়, এবং সেগুলো অবশ্যই মোটা পেশি, পুরু মসু, মানে
পেশিগুলো কি হয়, শক্ত হয় এবং পুরু হয়। আর কি হয়, উটের দেহে কুঁজ থাকে। কি থাকে? উটের দেহে কুঁজ থাকে। সেই কুঁজগুলো তাদের কিছু কিছু, আগে বলেছি যে কিছু কিছু উট রয়েছে যাদের একটা মাত্র কুঁজ থাকে, এবং কিছু কিছু উট থাকে যাদের দুটো করে কুঁজ থাকে। তো যাদের দুটো কুঁজ থাকে তাদেরকে বলে ব্যাকটেরিয়ান উট, এবং যাদের একটি কুঁজ থাকে তাদেরকে বলে অ্যারেবিয়ান উট। আমি আগে বলছি একটি কুঁজ বিশিষ্ট উটের থেকে দুটি কুঁজ বিশিষ্ট উটরা বেশি শক্তিশালী হয়। তার কারণটা কি? এদের কুঁজের মধ্যে থাকে চর্বি। কি জমে থাকে? প্রচুর পরিমাণে চর্বি জমে থাকে, এবং এই চর্বিগুলোকে প্রয়োজনের তাগিদে এরা চর্বিগুলোকে গলিয়ে ওরা শক্তি উৎপন্ন করে, এবং সেই শক্তিটাকে শারীরবৃত্তীয় কাজে লাগায়। তার মানে যাদের একটি কুঁজ রয়েছে তাদের চর্বির পরিমাণ কম, যাদের দুটি কুঁজ রয়েছে তাদের চর্বির পরিমাণ বেশি। তার মানে চর্বি থেকেই শক্তি উৎপন্ন হচ্ছে। যাদের একটা কুঁজ রয়েছে তাদের শক্তি কম, এবং দুটি কুঁজ রয়েছে যাদের তাদের শক্তিটা অবশ্যই বেশি। তাই অ্যারাবিয়ান উট ব্যাকটেরিয়ান উটের তুলনায় শক্তিটা তাদের কম, অ্যারাবিয়ানদের, আর ব্যাকটেরিয়ানদের বেশি। আর কি হয়, এদের দেহ থাকে ঘর্মগ্রন্থি থাকে না, এবং এদের দেহে বড় বড় লোম দেখা যায়। উটের দেহে বড় বড় লোম দেখা যায়, এবং এদের দেহে ত্বকে ঘর্মগ্রন্থি থাকে না। ঘর্মগ্রন্থির কাজ কি না, তো দেহের মধ্যে থেকে বিভিন্ন ধরনের দূষিত পদার্থ বা রেচন পদার্থগুলোকে ঘাম আকারে দেহের বাইরে বের করে দেওয়া। যেহেতু উট মরুজীব প্রাণী, এবং মরুজীব প্রাণীর জন্য এদের জলের সমস্যা থাকে। অতিরিক্ত জল যাতে দেহের বাইরে ঘাম আকারে বেরিয়ে যেতে না পারে, তার জন্য এদের ঘর্মগ্রন্থিগুলো খুবই কম সংখ্যায় থাকে, খুবই কম পরিমাণে থাকে। যেমন মরুজীব উদ্ভিদের ক্ষেত্রে বাষ্পমোচন রোধ করার জন্য এদের পত্র রন্ধ্র কম পরিমাণে থাকে, সেম একই রকমভাবে এদের ক্ষেত্রে ঘর্মগ্রন্থিগুলো কম পরিমাণে থাকে। ঘর্মগ্রন্থি যত কম হবে ঘামের পরিমাণ তত কম হবে, এবং এদের দেহে বড় বড় লোম থাকে। সেই লোমগুলোর জন্য সূর্যের আলো তাদের ত্বক পর্যন্ত পৌঁছাতে পারে না, এবং ত্বকে গেলে ঘর্মগ্রন্থি উদ্দীপিত হবে না, এবং ঘামও ক্ষরণ হবে না। এই জন্য তাদের দেহে বড় বড় লোম দেখা যায়, এবং তাদের ঘর্মগ্রন্থির সংখ্যাগুলো অতিরিক্ত কম হয়। এরা পরিবেশের তাপমাত্রা মোটামুটি 41 থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত এদের তাপমাত্রা এরা সহ্য করতে পারে। উট প্রায় একটানা 7 দিন থেকে 10 দিন না খেয়ে থাকতে পারে। উট এমন একটা প্রাণী যে প্রাণী প্রায় একটানা 7 দিন থেকে 10 দিন না খেয়ে থাকতে পারে। তবে যখন এরা জলের যখন পায়, বা জলের যখন চাহে, মানে জল যখন ওরা পায়, তখন এক নিঃশ্বাসে এক টানে প্রায় 25 গ্যালন পর্যন্ত জল খেয়ে নিতে পারে। 25 গ্যালন, 1 গ্যালন ইকুয়াল টু 3.7 লিটার। 1 গ্যালন ইকুয়াল টু 3.7 লিটার। তোমরা মেনে ধরে নাও যে 4.5 লিটার মতো। 1 গ্যালন সমান 4.5 লিটার। তার মানে 25 গ্যালন যদি হয়, তাহলে হিসাবটা করে নিও কতটা হচ্ছে। ওরা এক নিঃশ্বাসে এক টানে ওরা এতটা জল পান করতে পারে। বোঝা গেল? বুঝতে পারলে? এবার আমাদের দেখতে হবে যে এরা জল পান, এই জন্য ওরা একটানা অনেকদিন জল পান না করলেও থাকলে হবে, এবং যখন এরা জল পান করে তখন 25 গ্যালনের মতো জল এক নিঃশ্বাসে খায়, এবং তাদের প্রয়োজনীয় প্রতিটা কলা কোষে সেই জলকে সরবরাহ করে। এবং এরা যখন মূত্র ত্যাগ করে, এবং সেই মূত্রটা যাতে জল বিশিষ্ট না হয়, তার জন্য খুবই কম পরিমাণে জল তার মধ্যে থাকে। অনেকবার ফিল্টার হয়ে জলের মধ্যে শুধুমাত্র রেচন পদার্থগুলোই বেশিরভাগ থাকে, জলীয় অংশটা খুবই কম থাকে। ওই জন্য এদের মূত্রগুলো কেমন হয়? অপেক্ষাকৃত গাঢ় হয়, অপেক্ষাকৃত ঘন এবং গাঢ় হয়। এবং এরা শরীরের বিভিন্ন অংশে, পাকস্থলীতে, স্টোমাকে এদের অনেক থলি রয়েছে, যে থলিগুলোর মধ্যে ওরাকে ওয়াটার স্যাক বলা হয়। কি বলা হয় থলিগুলোকে? ওয়াটার স্যাক। অসংখ্য ওয়াটার স্যাক রয়েছে। এই ওয়াটার স্যাকের মধ্যে ওরা সাময়িকভাবে জলকে সঞ্চয় করে রাখতে পারে। বোঝা গেল? আশা করছি তোমরা এই উটের শারীরবৃত্তীয় বা অভিযোজনগত বৈশিষ্ট্যগুলো বুঝতে পেরেছ। এই সমস্ত বৈশিষ্ট্যগুলো থাকার জন্য উট অনায়াসে, মানে বহাল তবিয়াতে তারা অনায়াসে কোনো রকমভাবে কোনো সমস্যার সম্মুখীন না হয়ে মরুভূমির জাহাজ হিসাবে এবং মরুভূমিতে একটা অন্যতম প্রাণী হিসাবে ওরা বসবাস করতে পারে। বোঝা গেল যে কোন কোন বৈশিষ্ট্যগুলোর জন্য বা মরুভূমি অঞ্চলে যে সমস্ত প্রাণীগুলো বসবাস করে, সে সমস্ত প্রাণীদের দেহে
কি কি স্পেশাল কি কি বৈশিষ্ট্য থাকে, যে বৈশিষ্ট্যগুলোর জন্য তারা মরুভূমি অঞ্চলে অনায়াসে বসবাস করে থাকতে পারে বা বেঁচে থাকতে পারে। তোমাদের রায় মার্টিন বই থেকে আমি পয়েন্টগুলোকে জাস্ট ব্যাখ্যা করে দিচ্ছি। তোমরা রায় মার্টিনের আমি পেজটা পিডিএফ আকারে দিয়ে দিব, তোমরা দেখে নেবে এখান থেকে উটের বৈশিষ্ট্য এবং কোন কোন বৈশিষ্ট্যের জন্য বা কোন কোন বৈশিষ্ট্যগুলোর জন্য মরু অঞ্চলে এর জীবজগৎগুলো বা মরু অঞ্চলের প্রাণীরা অনায়াসে মরুভূমিতে বসবাস করে থাকতে পারে। এইরকম মরুভূমির বৈশিষ্ট্য কঠোর মরুভূমির বৈশিষ্ট্য, যেমন অতিরিক্ত তাপ হবে, সেখানে জলের অভাব, সেখানে বিষাক্ত বিষাক্ত প্রাণী থাকে, তার সেখানে সেরকম গাছপালা নেই, এরকম ভয়াবহ পরিস্থিতিতেও সেখানে প্রাণীরা অনায়াসে কি কারণে বা কোন কোন বৈশিষ্ট্যগুলোর জন্য তারা বেঁচে আছে, সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আমাদের জানতে হবে যে মরুভূমি অঞ্চলে প্রথম পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে নিশাচর। নিশাচর মানে সেই সমস্ত প্রাণীগুলোকে আমরা নিশাচর প্রাণী বলি, যে সমস্ত প্রাণীগুলো দিনের আলোতে বেরোয় না, রাতের অন্ধকারে শিকার করতে বেরোয় বা তাদের যাবতীয় ক্রিয়াকলাপগুলো তারা রাতের অন্ধকারে করে থাকে বা রাতের বেলায় যারা ঘুমায় না তারাকে নিশাচর বলি। ঠিক আছে, তো মরুভূমি অঞ্চলে বেশিরভাগই উট নয়, শুধু উট ছাড়া অন্যান্য যে বেশিরভাগ যে প্রাণীগুলো রয়েছে সেই প্রাণীগুলো নিশাচর প্রাণী। কেন নিশাচর প্রাণী বলা হচ্ছে? কারণ এরা দিনের আলোতে বাইরে বেরোতে পারছে না, এরা রাতের অন্ধকারে বাইরে বেরিয়ে আসে এবং বিভিন্ন ধরনের শিকার তারা করে থাকে। কথা বোঝা গেল? এই জন্য বলা হচ্ছে যে মরুভূমি অঞ্চলের বেশিরভাগই প্রাণীরা নিশাচর হওয়ার জন্য এরা অনায়াসে বেঁচে থাকে। এরা রাতের বেলায় বেরোয়, রাতের বেলায় শিকার করে, খাদ্য খায়, আক্রমণ করে, সব কিছু আনন্দ করে, খেলাধুলা করে, বালির উপর সব কিছু করে, দিয়ে তারা আবার বালির মধ্যে প্রবেশ করে। এই জন্য বলা হচ্ছে এরা নিশাচর প্রাণী এবং নিশাচর হওয়ার জন্যই এরা মরুভূমি অঞ্চলে অনায়াসে বেঁচে থাকে। তারপর হচ্ছে বিভ্রান্তিসূচক বর্ণ সৃষ্টি। বিভ্রান্তিসূচক বর্ণ সৃষ্টি মানে কালারেশন, মিমিক্রি। এরা কি করে? অনেক সময় মিমিক্রি করে। সাপোজ ধরো কোনো একটা গিরগিটি রয়েছে, যে গিরগিটিটা বিষাক্ত। সাপোজ ধরো কোনো এমন কিছু গিরগিটি রয়েছে যে গিরগিটিটা হচ্ছে বিষাক্ত গিরগিটি। বিষাক্ত গিরগিটি কি করবে? বিষাক্ত গিরগিটি খুব অনায়াসে যাকে তাকে হিংস্র যদি হয় সেটা তো অনায়াসে যাকে তাকে শিকার করবে। এখন দেখা যাচ্ছে এমন কিছু প্রাণী রয়েছে যে প্রাণীগুলো অপেক্ষাকৃত নরম, নিরীহ প্রকৃতির, মানে যাদের কোনো রকম বিষক্রিয়া নেই, যারা যাদের কোনো ভয়াবহতা নেই, তারা নর্মাল প্রকৃতি, তারা সবসময় ভয়ে ভয়ে থাকে। তাহলে তারা হচ্ছে অন্যান্য প্রাণীগুলো হয়তো তাদেরকে খেয়ে ফেলে, তার জন্য ওরা কি করে? ওই বিষাক্ত গিরগিটির রূপ ধারণ করে বালির উপরে বসে থাকে। তাহলে যদি বিষাক্ত গিরগিটির রূপ ধারণ করে সহজ সরল গিরগিটিটা বসে থাকে, তাহলে ওকে সবাই ভাববে যে এটা বিষাক্ত গিরগিটি বলে ওর কাছে কেউ আসবে না বা তাকে খাওয়ার চেষ্টা করবে না। তাহলে এইভাবে তারা তাদের নিজের বেঁচে থাকতে পারে, তারা গিরগিটির তাদের বর্ণ পরিবর্তন করতে পারে। আবার দেখা যাচ্ছে এমন কিছু প্রাণী রয়েছে যে প্রাণীগুলো বিষাক্ত, হয়তো তাদেরকে দেখলে কোনো শিকার তাদের কাছে আসে না, তারা শিকার করতেও পারে না, তারা পালিয়ে যায়। তখন তারা কি করে? তারা নিরীহ প্রকৃতির যে সমস্ত খাদ্যগুলো বা যে সমস্ত প্রাণীগুলো অন্যান্য প্রাণীগুলো তাড়াতাড়ি খেয়ে ফেলে, খুব নরম প্রকৃতির, যারা বিশেষ করে খাদ্য হিসাবে ব্যবহৃত হয় যে সমস্ত গিরগিটিগুলো, সেই রকম গিরগিটির আকার ধারণ করে চুপচাপ বসে থাকে বালির ওপরে। এবার যখন সেই গিরগিটি থেকে খেতে আসে তখন ওর নিজের আকার ধারণ করে সেটাকে আবার অ্যাটাক করে, তাকে ধরে খেয়ে ফেলে। এইরকম বিভ্রান্তিমূলক, কখনো আক্রমণাত্মক, কখনো রক্ষণাত্মক, ঠিক আছে, বিভিন্ন রকম বর্ণ, কালার, এটাকে বলা হয় কালারেশন বা মিমিক্রি। এই কালারেশন বা মিমিক্রির ফলে এরা বিভ্রান্তিমূলক বর্ণ সৃষ্টি করে এবং বিভ্রান্তিমূলক বর্ণ সৃষ্টি করে কখনো তাদেরকে নিজেদেরকে বাঁচায় শত্রুর হাত থেকে, আবার কখনো শিকার করতে সহযোগিতা করে। এইরকম বৈশিষ্ট্যের জন্য এরা অনায়াসেই মরুভূমি অঞ্চলে বেঁচে থাকে। তারপর হচ্ছে জীবন লক্ষণ। এদের জীবনে আমরা ব্যাঙের ক্ষেত্রে জানি যে ব্যাঙ শীত ঘুম দেয়, হাইবারনেশন। কিন্তু যেহেতু মরু অঞ্চলে শীতের কোনো ব্যাপার নেই, গ্রীষ্মকালীন, তবে গ্রীষ্মকালীন কালে অতিরিক্ত গরম হওয়ার জন্য বেশ কিছু প্রাণী রয়েছে যে সমস্ত প্রাণীগুলো মরু অঞ্চলে বসবাস করে। এই মরু অঞ্চলের বেশ কিছু প্রাণী যারা অতিরিক্ত গরমকালে, অতিরিক্ত গরমে, গ্রীষ্মকালে তারা গ্রীষ্ম ঘুম দেয়, যেটাকে বলা হয় গ্রীষ্মকালীন ঘুম। অ্যাস্টিভেশন কি বলা আছে এটাকে? সেটাকে কি বলা হচ্ছে? অ্যাস্টিভেশন। শীত ঘুমটাকে ইংলিশে বলা হয় হাইবারনেশন, আর গ্রীষ্মকালীন ঘুমটাকে বলা হয় অ্যাস্টিভেশন। তাহলে গ্রীষ্মকালে ওরা বালির নিচে গর্ত করে অনায়াসে দিব্যি গ্রীষ্মকালটাকে কাটিয়ে দিতে পারে। এরা সে সময় নড়াচড়া কম করে এবং কি করে? তাদের শ্বাসক্রিয়াও
কম চলাচল হয়, তাহলে যেহেতু নড়াচড়া কম হচ্ছে, শ্বাসক্রিয়া কম চলছে, তেমন তাদের দেহে শক্তির প্রয়োজন কম হচ্ছে, শক্তির সেরকম প্রয়োজন হয় না। আর শক্তির সেরকম প্রয়োজন না হলে তাদের খাদ্যেরও কোনো প্রয়োজন নেই। ওরা অনায়াসে গ্রীষ্মকালে তার বালির নিচে গর্ত করে এক ধরনের ঘুম দিয়ে তারা জীবনটাকে অতিবাহিত করতে পারে। এই ঘুমটাকে বলা হয় গ্রীষ্মকালীন ঘুম বা অ্যাস্টিভেশন। নেক্সট হচ্ছে দ্রুত গমন। অনেক প্রাণী রয়েছে যারা অতি দ্রুত গমন করতে পারে, যেমন উট তারা খুব দ্রুত একটা জায়গা থেকে অন্য জায়গায় গমন করতে পারে। তারপরে অনেক কিছু প্রাণী রয়েছে, যেমন যে সমস্ত প্রাণীগুলো পা খুবই লম্বা হওয়ার ফলে পেট বালি থেকে অনেক উঁচুতে থাকে, যেমন উটের কথা বলছি। আবার অনেক প্রাণী রয়েছে ওরা দ্রুত বালির উপর দিয়ে গমন করতে পারে। তো দ্রুত গমন করতে পারলে বালির উপরে স্থায়িত্ব, আমরা কোনো একটা জায়গায় বালির উপরে দাঁড়িয়ে থাকলে কি হবে, পায়ে বেশি গরম লাগবে, আর যখন দ্রুত গমন করবো তখন পায়ের গরমটা কম লাগবে। আমরা দ্রুত হেঁটে হেঁটে চলে গেলাম, তাহলে সেরকম অতটা অসুবিধা হলো না। এরকম কিছু প্রাণী রয়েছে যে প্রাণীগুলো বালির উপরে খুব দ্রুত গমন করতে পারে। এর ফলে ওদের বালির যে তাপ, সেই তাপটাকে ওরা সহ্য করতে তাদের কোনো সমস্যা হয় না। নেক্সট, তাপ বিকিরণের মাধ্যমে তাপ ক্ষয়। মরুভূমির জ্যাক র্যাবিট ও শিয়াল প্রভৃতি প্রাণী তাদের লম্বা কানের মাধ্যমে তাপ বিকিরণ করতে পারে। বলছি যে এমন কিছু কিছু প্রাণী রয়েছে, যেমন জ্যাক র্যাবিট এবং শিয়াল, শিয়াল, মরুভূমিতে যে শিয়ালগুলো থাকে সেই শিয়ালগুলো, এবং জ্যাক র্যাবিট বলতে ইঁদুর জাতীয় এক ধরনের প্রাণী। হ্যাঁ, এই জ্যাক র্যাবিট এবং শিয়াল এই প্রাণীগুলো তাদের কান থাকে, কানগুলো অনেক লম্বা লম্বা থাকে, এবং এই লম্বা কানের সাহায্যে ওরা কি পারে, তাপকে বিকিরণ করতে পারে। বালির তাপটাকে শোষণ করে তাদের দেহের তাপটাকে বিকিরণ করতে পারে। ওই জন্য এদের দেহটা কি প্রকৃতির থাকে, অপেক্ষাকৃত ঠান্ডা প্রকৃতির হয়। এর মাধ্যমে দেহের পরিবেশের তুলনায় কম থাকে। এর মাধ্যমে এরা দেহের তাপমাত্রা পরিবেশের তুলনায় এরা কম রাখে। পরিবেশ যতই গরম হোক না কেন এদের দেহ ঠান্ডা থাকবে, অপেক্ষাকৃত কম থাকবে। তার কারণ হচ্ছে এদের দেহের অভ্যন্তরীণ যে তাপ, সেই তাপটা কানের মাধ্যমে তারা তাপটাকে বিকিরণ করার ক্ষমতা রাখে। যদি কোনো প্রাণী এই তাপ বিকিরণ করার ক্ষমতা রাখে, তাহলে তাদের কোনো প্রবলেম হওয়ার কথা নয়। সেম একই রকম কন্ডিশন, তাদের কোনো রকম প্রবলেম হচ্ছে না, এরা অনায়াসে মরুভূমি অঞ্চলে বেঁচে থাকতে পারছে। নেক্সট কি রয়েছে, স্থূল তাপ নিরোধক ত্বক। অনেক প্রাণী রয়েছে যে সমস্ত প্রাণীদের ত্বক থাকে, যে সেই ত্বকটা হচ্ছে মোটা, অপেক্ষাকৃত পুরু, তাদের লোমশ, বড় বড় লোম থাকে, ঘর্মগ্রন্থি কম থাকে। তাহলে এইরকম কারণের জন্য তাদের দেহের তাপমাত্রাকে তাপের হাত থেকে, এইরকম প্রখর তাপের হাত থেকে তাদের দেহটাকে বাঁচার জন্য তাদের ত্বকগুলো কেমন হয়, পুরু হয়, অনেক মোটা হয়। তার জন্য তারা অনায়াসে এই মরুভূমি অঞ্চলে বসবাস করতে পারে। আর কি থাকে না, তো নাসিকা ছিদ্রের উপরের দিকে অবস্থান। এই সমস্ত কিছু কিছু মরুজ প্রাণী রয়েছে, যে সমস্ত প্রাণীগুলো বালির ঝড়ের হাত থেকে বাঁচার জন্য তাদের নাসার ছিদ্রকে ওপরের দিকে অবস্থান করে। বালিটা তো, ঝড়টা তো আর এইভাবে ঘুরে আর ওপর দিক দিয়ে আসবে না, সোজা প্রবাহিত হবে হাওয়াতে সোজা প্রবাহিত হলে নাকের মধ্যে প্রবেশ করতে পারে। আর নাকের ছিদ্র ওপর দিকে হওয়ায় বালিটা তো এইভাবে প্রবেশ করছে না, তার মানে তাদের নাকটা রক্ষা পাচ্ছে। এবং সেখানে এক ধরনের কি রয়েছে বলেছি, তাদের এক ধরনের আবরণ রয়েছে, একটা পর্দা রয়েছে, যার সেই পর্দাটাকে ইচ্ছা মতো বা প্রয়োজন মতো তারা কি করতে পারে, সেই ইচ্ছা মতো বা প্রয়োজন মতো পর্দাটাকে তারা বন্ধ করতে পারে এবং খোলা রাখতে পারে। নেক্সট, বিপাকীয় জল সংগ্রহ ও শুষ্ক রেচন পদার্থ। অনেক প্রাণী রয়েছে, অনেক প্রাণী রয়েছে যারা কি করছে, দীর্ঘদিন ধরে জল পান করছে না, যেমন উটের ক্ষেত্রে। আবার যখন জল পান করছে, অতিরিক্ত জল এরা পান করছে। আবার ওরা কি করে, অতিরিক্ত জলকে সঞ্চয় করে রাখার জন্য তাদের ওয়াটার স্যাক থাকে, সেই ওয়াটার স্যাকে অতিরিক্ত জলটাকে সঞ্চয় করে রাখে। আর কি হয় না, তো এর মাধ্যমে এরা বলছি, এছাড়াও এরা যে রেচন পদার্থগুলো ত্যাগ করে, সেই রেচন পদার্থে তো জলের পরিমাণ কম থাকে, ঘামে না, এদের ঘর্মগ্রন্থির সংখ্যা কম, সহজে ঘামবে না, আর না ঘামলে জলের অপচয় হবে না। ওদের যে মূত্র ত্যাগ করে, সেই মূত্রটাও কিন্তু অপেক্ষাকৃত ঘন হয়, কারণ সেখানে জলীয় পদার্থের পরিমাণ অনেক কম থাকে, বেশিরভাগটাই দূষিত পদার্থ দিয়ে ভরা। তাহলে অতিরিক্ত জল মূত্রের মাধ্যমেও বাইরে বেরোচ্ছে না, ওই জন্য এদের মূত্রটা কেমন হয়, অপেক্ষাকৃত ঘন হয়। তাহলে এই সমস্ত বৈশিষ্ট্যগুলোর জন্য পরিবেশে মরু অঞ্চলে অনেক প্রাণী রয়েছে, যে সমস্ত প্রাণীগুলো অনায়াসে মরুভূমির সঙ্গে বেঁচে থাকতে বা খাপ খাইয়ে নিয়ে নিজেদেরকে অভিযোজিত করে তারা অনায়াসে দিব্যি এরকম সমস্যা মুখীন বা সমস্যা যুক্ত এরকম পরিবেশে তাদের কোনো রকম প্রবলেম থাকে না। ওরা অনায়াসে কি করে না, তো মরুজ অঞ্চলে দৌড়াদৌড়ি, শিকার, খাদ্য খোঁজা, সব কিছু A to Z ওরা অনায়াসে নির্বিচারে করে যাচ্ছে। তবে মনে রাখতে হবে, পৃথিবীতে এমন কোনো জীব রয়েছে যে জীবগুলো যে পরিবেশে বসবাস করে, সেই পরিবেশের
অভিযোজিত হয়ে বা সেই পরিবেশে বেঁচে থাকার মতো, সেই পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার মতো তাদেরকে সেরকম বৈশিষ্ট্য দিয়ে পাঠানো হয়। ওই জন্য মরু অঞ্চলের জীবজগতের বৈশিষ্ট্য আলাদা, মেরু অঞ্চলের জীবজগতের বৈশিষ্ট্য আলাদা, পাহাড়ি অঞ্চলের জীবজগতের বৈশিষ্ট্য আলাদা, সমভূমি অঞ্চলের জীবজগতের বৈশিষ্ট্য আলাদা, তারপরে জলজ পরিবেশের জীবজগতের বৈশিষ্ট্য আলাদা, সবারই আলাদা আলাদা রয়েছে। তার কারণটা হচ্ছে যে পরিবেশে যে উদ্ভিদ বা প্রাণীগুলো জন্মাবে সেই পরিবেশের সঙ্গে তাদের একটা ওতপ্রোতভাবে যোগসূত্র রয়েছে, যেটার সঙ্গে তারা একে অপরের সঙ্গে সেই জীবগুলো তাদের সেই পরিবেশের সঙ্গে ওয়েলভাবে, খুব ভালোভাবে খাপ খাইয়ে নিয়ে অনায়াসে বেঁচে থাকতে পারে। বোঝা গেল? এই হলো তোমাদের আজকের পড়া। তোমরা খুব ভালো করে পড়বে। আমি পিডিএফ আকারে ছবিটা পাঠিয়ে দেবো, টেক্সট দুটো ছবি পাঠিয়ে দেবো তুলে, তোমরা সেই ছবি দুটো করে নেবে ভালো করে, এবং তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। ঠিক আছে? থ্যাংক ইউ, ধন্যবাদ। ক্লাসটা মন দিয়ে করবে।